তিনি যে নিশ্চুপ হয়ে বসেছিলেন তা নয়, এবং আমরা কিছুকাল পরেই দেখি যে অন্তত কিছু কিছু বাহিনীর ক্ষেত্রে গুলিবর্ষণ বন্ধ হয়েছে। এবং আমার ধারণা আমাদের যে পরিবর্তনের পালাটুকু ত্বরান্বিত হয়, তার সম্ভবত একটা ভূমিকা ছিল। আগস্ট 2024 পরবর্তী সময়টা কিন্তু খুব মসৃণ ছিল না। তখনকার যিনি সরকারের দায়িত্বে ছিলেন প্রধান উপদেষ্টা মহোদয় আমাকে ডেকে পাঠালেন সরকারে কাজ করবার জন্যে। এক পর্যায়ে তিনি আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে ডেজিগনেট করলেন। তো আমাদের সামনে আমাদের সামনে তিনটে বড় চ্যালেঞ্জ ছিল, অন্তত আমার বিবেচনায়। একটা হচ্ছে চিফ অ্যাডভাইজারের নিরাপত্তা নিশ্চিত করা, তার কিছু হলে এই পুরো বিষয়টি অন্যদিকে চলে যেতে পারত। দ্বিতীয় হচ্ছে সরকারের স্থিতিশীলতা রক্ষা করা, এবং 3 নম্বর বিষয়টি ছিল এই পুরো ট্রানজিশন এটা যাতে একটা ভালো নির্বাচনের মাধ্যমে সমাপ্ত হতে পারে। এবং 3টি বিষয়ে আমরা করতে পেরেছি। নানান ধরনের বাধা ছিল, সমস্যা ছিল, আমরা করতে পেরেছি। এবং নির্বাচনটি ছিল আমাদের দেশের, এটা আমার কথা নয়, এটা ইউরোপিয়ান ইউনিয়নের পর্যবেক্ষকরাই বলেছেন, এটা একটা চমৎকার নির্বাচন ছিল, উৎসব মুখর একটা নির্বাচন। এবং আমরা যে ধরনের অসুবিধার জন্য তৈরি ছিলাম সেগুলো হয়নি। সুতরাং মোটামুটি বেশ মসৃণভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। কিছুকাল আগে আমাকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বললেন, বাংলাদেশ একসময় আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে হারিয়ে যাচ্ছিল, সেই বাংলাদেশ ফিরে আসছে দেখে আমরা খুব আনন্দিত। যখন এই কথাগুলো আমরা শুনি তখন আসলে বুঝতে পারি যে আজকে যেটা আমাদের প্রধানমন্ত্রী মহোদয় জাদুঘর, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের সময় বলেছিলেন যে জুলাইয়ের যে আন্দোলন, তার একটা বড় বিষয় হচ্ছে যে আমরা বাংলাদেশকে একটা ক্লায়েন্ট স্টেট হিসেবে দেখতে চাই না। এবং তুরস্কের ফরেন মিনিস্টার যে কথাটি বললেন সেটা সেই একই কথার প্রতিধ্বনি। তো শুরু থেকে আমাদের সরকারের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় দিকটা হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ প্রথম। আমরা সেই ক্লায়েন্ট স্টেট সেই পর্যায়ে কখনো ফেরত যাবো না, নেভার এগেইন। এবং এই কাজটার একটা বড় দায়িত্ব কিন্তু আমাদের। জুলাই সংগ্রামের যে সাফল্য, সেই সাফল্যের একটা ভার কিন্তু আমাদের উপরে আছে, এবং সেইটা আমাদেরকে বহন করতে হবে। বিকজ foreign ministry is at the forefront of actions to ensure that we never go back to the state of client state. একই সঙ্গে আমাদের বিবেচনায় রাখতে হবে, যেটা আমাদের রেক্টর মহোদয় বললেন, যে আমরা একটা কমপ্লেক্স ইন্টারন্যাশনাল অ্যান্ড রিজিওনাল সিচুয়েশনের মধ্যে আছি। মাল্টিল্যাটারালিজম আমরা দেখছি ক্রমশই বড় বড় আঘাতের সামনে। ইউনিল্যাটারাল অ্যাকশনস বিশ্বের বিভিন্ন জায়গায় এখনো চলমান, আমরা দেখতে পাচ্ছি সেটা। নিয়ম ভিত্তিক রুল বেসড যে অর্ডারটা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটার ভাঙন আমরা সব জায়গাতেই দেখতে পাচ্ছি। তো এই ধরনের, এছাড়াও বিভিন্ন শক্তির উত্থান হয়েছে।
সভ্যতার অগ্রযাত্রা, এটা হয় স্বাভাবিক, কিন্তু এই পুরো একটা কমপ্লেক্স আঞ্চলিক এবং বিশ্ব রিয়ালিটি, বাস্তবতা, এর ভেতরে আমাদের কিন্তু নেভিগেট করতে হবে। শুরুতেই প্রধানমন্ত্রী আমাদের একটা বড় পরীক্ষার মধ্যে ঢেলে দিলেন। উনি বললেন যে, আমি যখন তাকে বললাম যে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্টের যে ক্যান্ডিডেচার, সেখানে সাইপ্রাস এবং প্যালেস্টাইন, তারা দে ওয়ার ইন দ্য ফিল্ড, এবং আমরা ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও প্যালেস্টাইন আমাদের ক্যান্ডিডেচারটা স্থগিত রেখেছিলাম। তো আমাদের নির্বাচন হওয়ার পরপরই বা ওই রকম একটা সময় প্যালেস্টাইন withdrew its candidature and the field was Cyprus was only candidature in the field. প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীকে সেটা জানালাম। উনি বললেন, না, আমাদের এখানে প্রার্থীটা আমরা চালু করব, এবং আমাকে বললেন আপনি প্রার্থী পাবেন। বললেন, দিস ইজ ইউ আর গিভিং আস অ্যান ইম্পসিবল মিশন। উনি বললেন, ইম্পসিবল মিশনের জন্য ফরেন অফিস, তো এটা বিশাল চ্যালেঞ্জ। তা আমি আপনাকে বললাম যে এরকম একটা কাজ আপনার আব্বাও করেছিলেন, সে 70-এর দশকে জাপান সিকিউরিটি কাউন্সিলের অস্থায়ী মেম্বারশিপের জন্যে তারা কন্টেস্ট করছিল। তখন তিনি আমাদের সেই সময়কার জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি, বিখ্যাত একজন কূটনীতিবিদ, কেএম কায়সার, হি ওয়াজ এ পার্সোনাল ফ্রেন্ড অফ চৌ এন লাই, তাকে বললেন যে আমরা বাংলাদেশ দাঁড়াচ্ছি এবং আপনাকে জিততে হবে। আমার এখনো মনে আছে, যেদিন ফলাফলটা আমরা পেলাম, আমরা অবাক হয়ে গেছি যে এত অল্প সময়, বাংলাদেশের মাত্র 4 বছর বয়স ইউনাইটেড নেশনসে, 4-5 বছর হচ্ছে, জাপানের মতো একটা শক্তি, তাকে হারিয়ে দিয়ে আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিটে জিতে গেলাম। ওই কথা তার মনে ছিল, উনি আপনার তখন হয়েছে, এখনো হবে। এইখানে আপনারা অনেকে উপস্থিত আছেন যারা এই নির্বাচনের জন্য নিরলস পরিশ্রম করেছেন। আমাদের রেক্টর মহোদয় সপ্তাহের পর সপ্তাহে নিউ ইয়র্কে যে কঠিন পরিশ্রম করেছেন, নিউ ইয়র্কের টিম, এবং এখানে আপনারা যারা আছেন, বাংলাদেশের প্রতিটি দূতাবাসে প্রত্যেকটি ডিপ্লোম্যাট, তারা যে বিপুল পরিমাণ কাজ করেছেন, সেইটা ছাড়া আমরা এই নির্বাচনে জয়ী হতে পারতাম না।